শহীদের রক্তে রঞ্জিত কাফেলা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির বিনোদপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক আলোচনায় উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত যাদেরকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন, আমাদের কর্মী সাথী ভাইরা, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, একটু পিছন থেকে এই দিক থেকে একজন বলবেন আমরা আসলে কি চাই। পিছনের লাইন, একদম শেষের লাইন থেকে কেউ একজন বলেন আমরা আসলে কি চাই। যে কেউ একজন দাও, হ্যাঁ বলেন। দুনিয়াতে সম্পূর্ণ আখিরাতে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর শান্তি চাই, কিন্তু আমাদেরকে জান্নাত দেবে। আচ্ছা, ঠিক আছে। এই দিক থেকে ওকে। তো আল্লাহর সন্তুষ্টি এটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের চাওয়া। আমরা সামষ্টিকভাবে আসলে কি চাই? এটা সুখী সমৃদ্ধ দেশ। ধরে বলেন এটা সুখী সমৃদ্ধ দেশ। একটা সুখী সমৃদ্ধ দেশ। তো এটার জন্য কি প্রয়োজন? সৎ লোকের শাসন চাই। আমাদের আজকের যে ব্যানার, এখানেও কিন্তু এখানে লেখা আছে যে সৎ লোকের শাসন চাই। এই সৎ লোকের শাসন এটা কিভাবে আসবে? ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি বইটা কে কে পড়ছেন? একটু হাত তুলেন। এই বইটাতে মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ নেতৃত্বের ব্যাপারে খোদাই নীতির কিছু সার কথা এখানে তুলে ধরছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে নেতৃত্ব কাদেরকে দিলেন। তো সেখানে তিনি 3টা পয়েন্ট নিয়ে আসছেন। এর মধ্যে প্রথমটা হচ্ছে একটা সুশৃঙ্খল দলের প্রয়োজন। 2 নম্বর হচ্ছে ইসলামী নৈতিকতা এবং মৌলিক মানবীয় গুণাবলী সম্পন্ন কিছু লোকের প্রয়োজন। 3 নম্বর এই লোকগুলা বৈষয়িক জড় উপায় উপকরণ যেগুলো আছে এইগুলা ব্যবহারে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। তো এই 3টার মধ্যে আমাদের আসলে কোনগুলো আছে কোনগুলো নাই, এইগুলো যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে আমাদের যে সামনের চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলো আমরা আসলে বের করতে পারব। তো প্রথম কথা যে আমাদের আসলে মৌলিক মানবীয় গুণাবলী কোনগুলা? কেউ বলতে পারবেন যে মৌলিক মানবীয় গুণাবলী কোনগুলো? এই মৌলিক মানবীয় গুণাবলী এটা প্রত্যেক মানুষের মধ্যেই থাকতে পারে, সে হোক মুসলমান সে হোক অমুসলমান, প্রত্যেকের মধ্যেই কি নাস্তিকের মাঝেও মৌলিক মানবীয় গুণাবলী এটা ভালো মতো থাকতে পারে। যেমন নেতৃত্ব প্রদানের গুণাবলী, এটা কি কোনো নির্দিষ্ট ব্যক্তির মধ্যে থাকে? নির্দিষ্ট ব্যক্তির মধ্যে থাকে? তো এইগুলো হচ্ছে মৌলিক মানবীয় গুণাবলী। কেউ ভালো কথা বলতে পারে, এটা যে কেউ করতে পারে। তো এইগুলোর সাথে যখন ইসলামী নৈতিকতা যুক্ত হবে, মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ এইটার কথাই বলছেন যে এই মৌলিক মানবীয় গুণাবলীর সাথে ইসলামী নৈতিকতার সমন্বয় লাগবে। যেমন মনে করেন যে তরবারি কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। তো এই তরবারিটা কি কাজে ব্যবহৃত হয়? যে কোনো কাজে এটা ব্যবহার হয়ে থাকে, যেমন কোনো কিছু কাটাকাটির কাজে, আবার একই সাথে মানুষ হত্যার কাজে ব্যবহার করা হয় না? ব্যবহার করা হয়। তো এই তরবারির যে কাজটা এটা হচ্ছে যে তার মৌলিক মানবীয় গুণাবলী। আর এইটা কার হাতে থাকতেছে? এইটা হইল যে ইসলামী নৈতিকতার বিষয়, যে যদি এইটা কোনো ভালো ব্যক্তির হাতে থাকে তাহলে এটাতে একটা ভালো কাজ হবে, আর যদি এটা কোনো অসৎ ব্যক্তির হাতে পড়ে তাহলে এটি খারাপ কাজেই ব্যবহৃত হবে। তো আমাদের এই রাষ্ট্রটা আমরা দেখতে পাচ্ছি যে শুধু পরিবর্তন হচ্ছে, কিন্তু আলটিমেট কোনো আমাদের পজিটিভ কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। এর কারণটা কি? কারণটা আমরা যেরকম নেতৃত্ব আসলে চাই এই নেতৃত্ব আমরা এখনো পাইনি। তো এই নেতৃত্বের জন্য এই যে কয়েকটা বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে। 2 নম্বর আমাদের সুশৃঙ্খল একটা দলের প্রয়োজন।
আমরা ধরে নিচ্ছি যে এইটাতে আমরা অনেকাংশে এগিয়ে থাকবো অন্যান্য দলের তুলনায়। 3 নম্বর যে বিষয়টা, বৈষয়িক উপায় উপকরণ ব্যবহারের শ্রেষ্ঠত্বতা, এই বিষয়টা দ্বারা আসলে আমরা কি বুঝি? কেউ ChatGPT নাম শুনছেন? মিড জার্নি। তো এই যে যে ব্যানারটা তৈরি করা হয়েছে, এগুলো জানেন যে শুধুমাত্র কথা বলার মাধ্যমে এরকম একটা ব্যানার তৈরি করা যায়? জানেন কি না? নর্মালি কি হয়, গ্রাফিক্স ডিজাইনাররা এটা তৈরি করে। এখন কিন্তু আপনি এটা তৈরি করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন না জানেন। জানেন কি না এগুলো? শুধু এইটা না, এর থেকে অনেক বড় বড় কাজগুলো এখন খুব ইজিলি করা সম্ভব। এখন আপনারা অনেক সময় দেখেন যে মোবাইলের সামনে হয়তো কিছু বলছেন যে আমার এই বিষয়টা প্রয়োজন, বা গুগলে কিছু সার্চ করছেন, তো পরবর্তীতে যখন ফেসবুকে ঢুকছেন বা ইউটিউবে ঢুকছেন, তখন দেখবেন যে ওইগুলার বিজ্ঞাপন দেওয়া শুরু হয়ে গেছে। দেখছেন না এগুলো? এগুলো কীভাবে সম্ভব হয়েছে? তো এইগুলো হইল আমাদের আধুনিক উপায় উপকরণ। এই জায়গাতে আমরা কি এগিয়ে আছি না পিছিয়ে আছি? এই জায়গাতে আমাদের কি অবদান রাখা দরকার না? দরকার কিনা? অবশ্যই অবদান রাখা দরকার। এই আধুনিক উপায় উপকরণ যদি আমরা ব্যবহার করতে না জানি, আমরা অবশ্যই পিছিয়ে যাব। কারণ মুসলিম বিশ্বের ইতিহাস যদি আপনারা দেখেন, যে একটা সময়ে মুসলিমরা এই বিশ্বের নেতৃত্ব দিয়েছিল। যখন নেতৃত্ব দিয়েছিল তখন প্রত্যেকটি সেক্টরে মুসলিমদের অবদান ছিল। বিজ্ঞান প্রযুক্তি থেকে শুরু করে সমস্ত সেক্টরে মুসলিমদের কী ছিল? অবদান ছিল। আমি একটু জাস্ট কয়েকজন ব্যক্তির নাম বলি, একটু গল্পের মতো আর কি। আব্দুল কাদের খান নাম শুনছেন? আমাদের বাংলাদেশে এই যে আমরা যে সংগঠনটা করি, এটার নাম কি? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই শিবিরের আগে বাংলাদেশে একটা সংগঠন ছিল, এইটারই পূর্বের সংগঠন, নাম কেউ জানেন? ইসলামী ছাত্র সংঘ, জমিয়তে তলাবা। তো সেই জমিয়তে তলাবার পাকিস্তানের যে সংগঠনটা, ওইটার একজন কর্মী নাম হচ্ছে আব্দুল কাদের খান। সে আব্দুল কাদের খান পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্র, এই পারমাণবিক অস্ত্রের পেছনে যে কয়েকজন কাজ করছে তৈরির পেছনে, তার মধ্যে একজন আব্দুল কাদের খান। বিজ্ঞানের আরও অনেক বিষয়গুলো যদি দেখেন, নাজিমুদ্দিন আলবাগানের নাম শুনতেন কিনা? কেউ শুনছেন? নাজিমুদ্দিন আলবাগান তুরস্কের, 1926 সালে যার জন্ম। আপনারা জানেন যে উসমানী খেলাফতের পতন হয় কত সালে? 1923 সাল, 22-23 সালের দিকে ওনার জন্ম হচ্ছে উসমানী খেলাফতের পতনের কিছুদিন পরে। ওই সময়ের অবস্থাটা কেমন ছিল? ওই সময়ের অবস্থাটা এমন ছিল যে মানুষ, মানে মহিলারা বোরকা পরতে পারতো না, এবং ইসলামের কথা কেউ প্রকাশ্যে বলতে পারতো না। তো এইরকম একটি সমাজে যার জন্ম, তিনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার। তো তার ব্যাপারে তাকে তিনি যখন দাওয়াতি কাজগুলো শুরু করলেন, একজন মানুষের কাছে যখন যাচ্ছেন, এবং তিনি আশাবাদী যে এইটার মাধ্যমে পরবর্তীতে একটা বিপ্লব সংগঠিত হবে এবং আবার ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ নিয়েই তিনি তার কাজগুলো করে যাচ্ছিলেন। এমন সময় একজন তাকে বললেন যে এই যে সে আসলে একটা বিপ্লব প্রতিষ্ঠিত করতে চায়, তো 1-2 ব্যক্তি দিয়ে এটা সম্ভব কিনা। তো তখন তিনি বললেন যে বসন্ত একটি ফুল দিয়ে শুরু হয়, বসন্ত একটি ফুল দিয়ে হয় না, বাট বসন্তের শুরু হয় কি? একটি ফুল দিয়ে। তো এইটি দ্বারা তিনি কী বুঝাইলেন?
এটি দ্বারা তিনি বুঝাইতে চাইলেন যে আমি যে একজন একজন করে মানুষ তৈরি করতেছি, এই একজন মানুষগুলাই পরবর্তীতে এই সমাজের নেতৃত্ব দেবে এবং এই জায়গায় আবার সেই ইসলামী শাসন প্রতিষ্ঠিত করবে। তো এই নাজিমউদ্দিন আরবাগানের শিষ্যই কিন্তু বর্তমানে এই যে তুরস্কের যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, কিন্তু নাজিমউদ্দিন আরবাগানেরই শিষ্য এবং একসময় তার দল করতেন। নাজিমউদ্দিন আরবাগান তখন অনেকগুলো দল খুলছিলেন, প্রথমে মিল্লি পুরুষ, এরপরে সালতানাত, এরপরে সর্বশেষ সাদাত পার্টি এখনও আছে ওইখানে। তো সেখান থেকে বের হয়ে যে রজব তাইয়েপ এরদোগান নতুন তার দল খুলছেন একে পার্টি। তো এই যে নাজিমউদ্দিন আরবাগান তিনি সেই 1940-50 সালের দিকে চিন্তা করে গেছেন যে এরকম একটা বিপ্লব তিনি দেখবেন। 1996 তিনি ক্ষমতায় আসছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার। এরপরে মিশরের প্রেসিডেন্ট মুরসির নাম শুনছেন? নাম শুনছেন কিনা? তো তিনি কে? তিনিও একজন ইঞ্জিনিয়ার, জানেন কিনা? হ্যাঁ, জানেন না? তিনিও একজন ইঞ্জিনিয়ার। আমাদের ছাত্র সংঘের এক সময়কার নাজিমে আলা, মানে ছাত্র সংঘের প্রধান ছিল, তেনার নাম হচ্ছে নামটা ডক্টর মুরাদ, নামটা খুররম জামুরাদ। তো তিনি সর্বশেষ হচ্ছে 1971 সালে পূর্ব পাকিস্তান ঢাকা মহানগরী জামাত ইসলামের তিনি প্রধান ছিলেন, আমির ছিলেন। তো তিনিও একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং 1975 সালে যখন কাবা শরীফের পুনর্নির্মাণ হয়, কিছু সংস্কার কাজগুলো করা হয়, তখন তাকে আমন্ত্রণ জানানো হয় এই কাজে সহযোগিতা করার জন্য এবং তাকে তার ইচ্ছামতো পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়। পরবর্তীতে তিনি বলেন যে এর বিনিময়ে তিনি কিছু চান না। পরবর্তীতে তার নামে একটি দরজার নামকরণ করা হয়। কাবা শরীফ টোটাল 8টার মধ্যে তার একটি দরজার নাম বাবে মুরাদ তার নামে করা হয়, খুররম জামুরাদের নামে। তো এই যে ব্যক্তিগুলা, এরপর আমি যদি বাংলাদেশের দিকে আসি, বাংলাদেশে বলতে 71 পরবর্তীতে আমাদের শাহ আব্দুল হান্নান চাচা, নাম শুনছেন কিনা? শাহ আব্দুল হান্নান বাংলাদেশের ইতিহাসে এই রকমের মেধাবী একজন ব্যক্তি খুব কম পরিমাণে আছে। অনেকগুলো সেক্টরে তার অবদান আছে। উনি ছাত্র সংঘ করতেন এবং ঢাকা মেডিকেল কলেজে তিনি চান্স পেয়েছিলেন। তো সংগঠন তখন তাকে বললেন যে আমাদের যেহেতু জগন্নাথ কলেজে, ওই সময় জগন্নাথ কলেজের ওইদিকে সাংগঠনিক কার্যক্রম একটু কম, তো তাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি ওইখানে যান। তো তিনি সংগঠনের কথাগুলাই মানার জন্যই তিনি ওইখানে গেলেন এবং জগন্নাথ কলেজে তিনি পড়াশোনা করছেন। এরপরে তিনি রাজস্ব বোর্ড, এরপরে বাংলাদেশ ব্যাংক, এইরকম অসংখ্য জায়গায় সরকার দুর্নীতি দমন যে কমিশন, দুদক, এটার আগের নাম ছিল দুর্নীতি দমন ব্যুরো, তো সেটার প্রধান ছিল একসময় তিনি। তো এই দায়িত্বগুলো তিনি পালন করছেন। এই যে ভ্যাট আমরা বলি, ভ্যাট উঠানো হয় না, তো এইটার প্রবর্তক হচ্ছে তিনি, যখন তিনি বাংলাদেশ রাজস্ব বোর্ডের দায়িত্ব পালন করছেন। তো এই ব্যক্তিগুলা সর্বশেষ 2020 সালে আমি যখন সদস্য হই, আমাদের সদস্য সম্মেলন তখন অনলাইনে হয়, তো তিনি জয়েন করছিলেন। তো ওইখানে তিনি বললেন যে তিনি ছাত্র অবস্থায় কয়েকটি কাজ করতেন, তার মধ্যে একটা ছিল যে তিনি নিয়মিত পড়তেন এবং নিয়মিত লেখালেখি করতেন। এটা তার রেগুলার একটা কাজ ছিল। তিনি তার নামগুলো একটু সার্চ দিবেন, যে অসংখ্য বই লিখছেন এবং বাংলাদেশের ইসলামী উসুল, ফিক, একই সাথে ইসলামী অর্থনীতি, প্রত্যেকটা সেক্টরে তিনি কাজ করে গেছেন। এবং তিনি যখন এই দায়িত্বগুলো পালন শেষে বিদায় নেন, অবসরে যান, তখনও তিনি কাজ করে গেছেন। তখন তিনি তার বাড়িতে নিয়মিত পাঠচক্র চালাতেন। এই যে সাবেক যারা সচিব, তিনি সচিব ছিলেন, সাবেক যারা সচিব
থেকে অবসর গ্রহণ করতেন। এরকম লোকগুলাদেরকে নিয়ে তিনি 10 জন 15 জন করে পাঠচক্র চালাতেন। এরকম 3 মাস 6 মাসের একটা কোর্স প্ল্যান করে তাদেরকে এইগুলো শিক্ষা দিতেন। ইতিহাস, অর্থনীতি, ফিক, এই বিষয়গুলো তাদেরকে শিক্ষা দিতেন। এই ছিল শাহ আব্দুল রহমান চাচা। শহীদ আব্দুল মালিক নাম শুনছেন কিনা? এটা তো সবার শোনার কথা। তিনি কোথায় পড়াশোনা করছেন? তিনি ঢাকা ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রির স্টুডেন্ট ছিলেন। তো তিনি সর্বশেষ তার দায়িত্ব ছিল ঢাকা শহর সভাপতি এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার উপর অসাধারণ একটি আলোচনা তখন তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পেশ করেন। তখন ইসলামী শিক্ষা ব্যবস্থা, টোটালি পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কেমন হবে এইটার উপরে বিতর্ক চলতেছিল। তো তিনি ইসলামী শিক্ষা ব্যবস্থার রূপরেখা কী হবে এইটা নিয়ে আলোচনা করলেন। তো এইটার পরবর্তীতে যারা বামপন্থী, এই যে বর্তমানে ডেইলি স্টারের যে সম্পাদক মাহফুজ আনাম, এরপরে সিপিবির সাবেক প্রধান মুজাহিদুল ইসলাম সেলিম, এই লোকগুলা তার উপর আক্রমণ চালায় এবং পরবর্তীতে তাকে শহীদ করা হয়। ইসলামী শিক্ষা ব্যবস্থার আন্দোলনের প্রথম শহীদ আব্দুল মালিক। তো এইরকম অসংখ্য ব্যক্তিগুলা ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজ করে গেছে। আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছি যে বৈষয়িক উপায় উপকরণ এইটার জন্য আমাদের যে যোগ্যতা অর্জন করা প্রয়োজন, এই জায়গাতে আমরা মনে হয় যে অনেকাংশেই পিছিয়ে আছি। এই জায়গাতে আমরা যদি যোগ্যতা অর্জন করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নেতৃত্বের আসনে পৌঁছাবেন না। একটা রাষ্ট্র চালাইতে, একটা সমাজ চালাইতে খুব বেশি মানুষের প্রয়োজন হয়। বিগত দিনের যে আন্দোলন, জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান যেটাই বলে, এই আন্দোলনের সূচনা করেছে কয়েকজন মানুষ। জানেন কিনা এটা? আন্দোলনের শুরুতেই তো লক্ষ লক্ষ লোক এক জায়গায় হয় নাই, শুরুতে মাত্র কয়েকজন লোক ছিল। এইখানে এই যে তারা যে এইখানে অ্যাক্টিভিটি করতেছিল, অ্যাক্টিভিজম তারা করছে ক্যাম্পাসে, এটা অনেক দিন ধরে তারা করতেছে। এমন না যে তারা হুট করে এসে আন্দোলনটা করছে এরকম হয়ে গেছে, এরকম ছিল না। আন্দোলন দীর্ঘদিন ধরে করছে। এবং একটু ভিডিওটা কিছুক্ষণ